বিপুল উৎসাহ উদ্দীপনায় বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে বড়দিন। বর্ণিল সাজে গির্জা বাসাবাড়ি, মানবতার বন্ধনে শান্তির বিশ্ব গড়ার ইচ্ছা। রাজধানীতে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাই। সন্ধ্যা নামতে সড়কে বাড়ছে ভীতি, কঠোর অবস্থানে যাবে আইন শৃঙ্খলা বাহিনী। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি। 90 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। এবং কুষ্টিয়ার সরকারি হাসপাতালে মাদক সেবীদের আড্ডা, পরিত্যক্ত ভবন থেকে চুরি হচ্ছে চিকিৎসা সরঞ্জাম। সব জেনেও নির্বিকার কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আমার পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ বর্ণিল আয়োজনে বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে দিনটি। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে চোখ ধাঁধানো আলোকসজ্জায় সাজানো হয়েছে প্রতিটি গির্জা। কেবল খ্রিস্টানরাই নয়, অন্যান্য ধর্মের মানুষও শরিক হয়েছে বড়দিনের উৎসবে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন। এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম হয় জেরুজালেমের বেথলেহেমে। খ্রিস্ট ধর্মের বিশ্বাস অনুসারে সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানুষকে সত্য ও ন্যায়ের পথে আনতে যীশু পৃথিবীতে এসেছিলেন। রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে বড়দিনের মূল আয়োজনের সূচনা হয় যিশুর জন্মস্থান বেথলেহেমে। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে বিশেষ প্রার্থনা শুরু করেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। কিন্তু এবার ইসরায়েল হামাস সংঘাত ও তেল আবিবের নৃশংসতার কারণে ভালো নেই যীশু খ্রিস্টের জন্মভূমি বেথলেহেম। পাশাপাশি লেবানন সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে নেই উৎসবের আমেজ। বড়দিন সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে গোটা বিশ্ব। রং বেরঙের সাজে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় এই উৎসবের রঙে মেতেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইতালির মতো দেশে চলছে ব্যতিক্রম সব কার্যক্রম। মার্কিন মুলুকের সিয়াটলে অ্যাকুয়ারিয়ামে মাছের সঙ্গে ভেসে বেড়াচ্ছে লাল সাদা রঙের সান্টা ক্লজ। আর 1200 সাইকেলে চড়ে বাকিংহাম প্রাসাদ পর্যন্ত লন্ডনের রাস্তায় দেখা গেছে সান্টার আধিপত্য। ঝকমকে সাজসজ্জায় সেজেছে মিশরের রাজধানী কায়রো। সান্টা ক্লজের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে দুবাইয়ে জমে উঠেছে ক্রিসমাস আয়োজন। এছাড়া 5 বছর পর ক্রিসমাস প্রার্থনার আয়োজন করেছে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালেও। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপন করছে খ্রিস্টান সম্প্রদায়। গির্জার পাশাপাশি অনেক বাসাবাড়ি সাজানো হয়েছে আলোকসজ্জায়। মধ্যরাতে বিভিন্ন গির্জায় প্রার্থনা সঙ্গীতের আয়োজন করা হয়। মানবতার বন্ধনে আবদ্ধ হয়ে শান্তির বিশ্ব গড়ার ইচ্ছা জানিয়েছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। আরও জানাচ্ছেন মেজবা রহমান। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুর জন্ম আগমনীকে ঘিরে পালন করা হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বড়দিন বা ক্রিসমাস উৎসবের প্রস্তুতি চলছে বেশ কয়েকদিন ধরেই। বিভিন্ন গির্জায় বানানো হয়েছে ক্রিসমাস ট্রি। বড়দিনের আয়োজন ঘিরে উদ্বোধন করা হয়েছে প্রতীকী গোশালা। সেই সঙ্গে চলছে গান বাজনা ও প্রার্থনা। সমাজের নানা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু। তিনি নিয়ে আসেন শান্তির বার্তাও। তিনি ভালোবেসেছেন, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন। এই কারণেই তার দলে অনেক মানুষ ঢুকে গেছে। আর উনি দল করতে আসেননি, উনি সার্বজনীন ব্যক্তি। উনি সবাইকে ভালো পথে আনতে চেয়েছেন, ভালোবেসেছেন। আর সেই ভালোবাসা দিয়েই উনি নিজের জীবন দিয়েছেন। বড়দিন সবার জন্য মঙ্গলের বার্তা নিয়ে আসবে, এমন প্রার্থনায় জানাচ্ছেন চার্চে আসা খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বড়দিন মানেই তো খুশির সময়, এবং আমরা চাই যে সবাই মিলে আমরা সুন্দরভাবে সামনে এগিয়ে যাই। তবে বড়দিনকে ঘিরে এবার কিছুটা ভীতি কাজ করছে বলেও জানান কেউ কেউ। কারোর মধ্যে তো খুশি থাকবেই, আবার কারোর মধ্যে একটু ভয়ও কাজ করে। এই জন্য হয়তো এবারটা একটু অন্যরকম করছে। একজন মানব কল্যাণ ও মানব শান্তিকে সামনে রেখে খ্রিস্ট ভক্তরা প্রভু যিশু জন্মদিনকে ঘিরে
করেছে নানা আয়োজন। আগামী বাংলাদেশ জন্য শান্তির বার্তা বয়ে আসুক, এমনটাই প্রত্যাশা এবারের বড়দিনকে ঘিরে। রাজধানীর তেজগাঁও চার্চ থেকে মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, বড়দিন উদযাপনের খবর নিয়ে জানাতে আমাদের সহকর্মী ফার্মগেট গির্জায় আছেন। ফার্মগেট গির্জায় আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। MR আসাদ আমাদের সহকর্মী। আসাদ, আপনি তো জানেন আছে বড়দিন উদযাপন নিয়ে যে খ্রিস্টান সম্প্রদায়ের আনন্দ উৎসবের বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সোনিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আজকে খ্রিস্টান সম্প্রদায়ের যারা অনুসারী রয়েছেন, সেই ধর্মের যিনি প্রবর্তক যীশু খ্রিস্ট, তার কিন্তু আজকে জন্মদিন, এবং সেটিকে কেন্দ্র করে আজকে সকাল থেকেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন গির্জায় গিয়েছিলাম এবং আমরা দেখেছি যথেষ্ট পরিমাণ ধর্মীয় গাম্ভীর্যের মাধ্যমে কিন্তু এই দিনটিকে, এই যে উৎসবের দিনটি তারা পালন করছেন। তবে এখন আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখন আমি রয়েছি ফার্মগেটের যে চার্চটি রয়েছে, যেটিকে পবিত্র জপমালা রানীর গির্জা বলা হয়, এবং সেই গির্জাতে কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় অনেকটাই কিন্তু ফাঁকা। কারণ হচ্ছে যে এই ধর্মের যে ধর্ম পালনের বা আজকের দিবসটি উদযাপনের যে প্রক্রিয়া, সেখানের মধ্যে কিন্তু একটি অংশ হচ্ছে যে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সঙ্গে সাক্ষাৎ করা, এবং দুপুর 12টার পর থেকেই কিন্তু আসলে গির্জাগুলো মূলত ফাঁকা হয়ে যায়, এবং যে প্রধান যে ফটকটি থাকে সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়। কারণ হচ্ছে এই সময়টুকু হচ্ছে যে এই উৎসবের দিনে যেন সব খ্রিস্ট ধর্মের অনুসারীরা যারা আছেন তারা যেন আত্মীয় স্বজনের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে পারস্পরিক দেখা সাক্ষাৎ করতে পারেন, এবং তাদের যে সৌজন্য বিনিময়, শুভেচ্ছা বিনিময়, উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া, সেটি যেন তারা করতে পারেন। এই জন্য কিন্তু মূলত দুপুরের এই সময়টি ফাঁকা। তবে আমরা সকাল থেকেই দেখেছি যে রাজধানীর যে প্রধানতম একটি গির্জা, যেটাকে ক্যাথিড্রাল গির্জা চার্চ বলা হয়, সেটি রয়েছে কাকরাইলে। সেখানে আমরা দেখেছি যে প্রার্থনার মাধ্যমে কিন্তু দিনের শুরুটি তারা করেছেন, এবং আজকেও কিন্তু বিকেলে, সন্ধ্যায় এবং রাত্রেও কিন্তু তাদের একটি করে প্রার্থনা অনুষ্ঠিত হবে। এবং সব মিলিয়ে আসলে বলা যায় যে আমরা যখন কথা বলেছি, জানতে চেয়েছি যে তারা আসলে আজকে তাদের প্রার্থনায় কোন অংশটি আসলে তারা রেখেছেন, কি তারা চেয়েছেন, তারা আসলে যে বিষয়টি জানিয়েছেন যে একটি বড় রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ এখন যাচ্ছে, এবং এই যে এই পরিবর্তনের মধ্যে দিয়ে যেন আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটি রয়েছে সেটি যেন আরও সুদৃঢ় হয়, এবং যুদ্ধ বিগ্রহের যে পরিস্থিতি বিশ্বময় আমরা দেখতে পাচ্ছি, সেটি থেকে যেন আমরা এই মানব জাতি যেন মুক্তি পায়, সেজন্য কিন্তু তারা প্রার্থনা করেছেন। তো সব মিলিয়ে বলা যায় যে খুবই উৎসবমুখর পরিবেশে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই বড়দিনটি উদযাপিত হচ্ছে। সোনিয়া। আসাদ, আপনাকে ধন্যবাদ। এদিকে উৎসব মুখর পরিবেশে দেশজুড়ে উদযাপন হচ্ছে বড়দিন। দিনটি উপলক্ষে গির্জা ও বাড়িঘর সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রতিনিধিদের তথ্যে তাহসিন তারিনের ডেস্ক রিপোর্ট। ধর্মীয় আনুষ্ঠানিকতায় ও উৎসবমুখর পরিবেশে নাটোরে উদযাপন হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। মানবতার কল্যাণে যীশুখ্রিস্টের শান্তির বাণী ছড়িয়ে যাবে মানুষের মনে, এমন প্রত্যাশায় বিশেষ প্রার্থনার মাধ্যমে শুরু হয় দিনটি। ভক্তিমূলক গানের মধ্য দিয়ে শুরু হয় প্রার্থনা। ঘরে ঘরে জ্বালানো হয়েছে রঙিন আলো, সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। যীশুখ্রিস্টের স্মরণে প্রতীকী গোশালা তৈরি করেছেন অনেকেই। আজকের দিনে খ্রিস্টান সম্প্রদায়ের সবাই আনন্দ উৎসব উদ্দীপনা নিয়ে বড়দিন পালন করে। আজকের দিনটা আমাদের জন্য অনেক বিশেষ দিন। আমাদের যীশুখ্রিস্ট পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন মানব জাতির মুক্তির জন্য। আমরা প্রার্থনায় স্মরণ করেছি যে ঈশ্বর আমাদের মুক্তির জন্য, পরিত্রাণের জন্য তার আপন নিজে নেমে এসেছেন তার সন্তানের মধ্যে দিয়ে। দিনব্যাপী উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল বিষয়ের সার্বিক তদারকি করছি। এদিকে ধর্মীয় উৎসব উদ্দীপনায় ময়মনসিংহে উদযাপন হচ্ছে বড়দিন। এবছর জেলার 259টি গির্জার মধ্যে 18টি গির্জায় জাঁকজমকপূর্ণভাবে বড়দিনে অনুষ্ঠান হচ্ছে। প্রার্থনায় অংশ নিতে দলে দলে শহরের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। নানা আয়োজনে বান্দরবানে উদযাপন হচ্ছে শুভ বড়দিন। বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন নানা উৎসবে। সবাই মিলে একসাথে গির্জায় এসেছি, গির্জায় প্রার্থনা করেছি। খ্রিস্ট জাগ্রত হয়েছে দেশের দশের কল্যাণের জন্য। খ্রিস্টানদের জন্য অনেক বড় একটা তাৎপর্য বহন করে। এটা আমাদের আনন্দের দিন। যিশুর নির্দেশনা অনুযায়ী সবাইকে একসাথে সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করার আহ্বান জানান ক্যাথলিক গির্জার পাদ্রী। প্রার্থনা স্মরণ করেছি যেন আমাদের বিশ্বের মানুষ যেন শান্তিতে থাকতে পারে
এবং সেই সাথে আমরা বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করেছি। অন্যদিকে গাজীপুরে নানা আয়োজনে উদযাপন হচ্ছে শুভ বড়দিন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 7 সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমানকে। গতরাতে উপদেষ্টা পরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে 2019 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠন করে পুনঃ তদন্তের জন্য নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। কমিশনকে 90 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহভাজন যে কাউকে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে এই কমিশন। রাজধানীতে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাই। অপকর্মের সময় মানুষ হত্যা করতেও দ্বিধা করছে না এই ছিনতাইকারীরা। এতে উদ্বেগ আর আতঙ্ক বেড়েছে সড়ক ব্যবহারকারীদের। অভিযোগ স্বীকার করে ছিনতাই সহ সব ধরনের অপরাধ ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এসইও সেলিমের প্রতিবেদন। 18 ডিসেম্বর রাত 9:15 রাজধানীর মেয়র হানিফ উড়াল সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাফেজ কামরুল হাসান। আচমকা ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে মুঠোফোন ও 7,000 টাকা নিয়ে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কামরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকা সহ সারা দেশে ছিনতাইয়ের এমন ঘটনা ঘটছে অহরহ। ছিনতাইকারীদের হাতে হত্যার ঘটনাও একেবারে কম নয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। বিশেষ করে গভীর রাত ও ভোরের দিকে চলাচল করতে মানুষ ভয় পাচ্ছেন। অনেকে হাতে চাকু নিয়ে ওপেনলি গ্লাস ভেঙে ছিনতাই করার টেন্ডেন্সি আছে। তারা ওপেনলি সব করতেছে। আমার মনে হয় যে পুলিশ প্রশাসনকে আরও কঠোর হওয়া উচিত এবং এদেরকে ধরে এরা যাতে জামিন না পায় সেই ব্যবস্থা করা যায়। ছিনতাইকারীরা পাওয়ার পরে ওনারা এলোপাতাড়ি কোপাইছে, মোবাইল নেওয়ার চেষ্টা করছে, পর টাকা পয়সা নিয়ে গেছে। আমার তো ভয় পাইতে থাকে, নিজের একটা নিরাপত্তা নাই, কারণ যে কোনো মধ্যে ছিনতাইকারীরা খবর পড়তে হইব। আতঙ্ক তো উদ্বেগ থাকবে, এটা তো ভয় কাজ তো করবে, ভয় তো থাকবে। সম্প্রতি লেক, নদী বা খোলা মাঠে মিলছে মানুষের মরদেহ। যৌথ বাহিনীর বিশেষ অভিযান কিংবা র্যাব পুলিশের তৎপরতা কোনো কিছুই কাজে আসছে না। পুলিশ সদর দফতরের মুখপাত্র এআইজি মিডিয়া এনামুল হক সাগর সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মাঠ পর্যায়ে কঠোর নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। আইজিপি মহোদয়ের যে কঠোর বার্তা সেটি কিন্তু মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে যে ছিনতাই, চুরি, ডাকাতি ইত্যাদি রোধে যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে এবং সেই লক্ষ্যে কিন্তু আমাদের যে রুটিন যে কার্যক্রমগুলো রয়েছে সেইগুলোর পাশাপাশি কিন্তু আমাদের টহল কার্যক্রম, আমাদের পেট্রোলিং কিন্তু বাড়ানো হয়েছে। এই অপরাধীকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং অপরাধের মাত্রাটাকে কমিয়ে আনাই হচ্ছে গিয়ে আমাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা একেবারে শুধু ঢাকা নয় সারা দেশে কিন্তু মাঠ পর্যায়ে কর্মকর্তারা কিন্তু সে লক্ষ্যে কিন্তু কাজ করছে। ছিনতাই, খুনসহ যে কোনো অপরাধ ঠেকাতে থানা ও ফাঁড়িগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান। আমরা অপরাধ প্রবণ এলাকাগুলোতে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করছি এবং আইনের আওতায় নিয়ে আসছি। এর বাইরে যেসব ঘটনা ঘটেছে এর ভিতরে অনেকগুলো ঘটনা আমরা রহস্য উদ্ঘাটন করেছি এবং ঘটনার সাথে জড়িত যারা ছিল তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমাদের যে মূল উদ্দেশ্য হচ্ছে নগরবাসীকে একটা স্বস্তির পরিবেশ উপহার দেওয়া। এ ধরনের অপকর্মের পেছনে কোনো নির্দিষ্ট মহল জড়িত কিনা তা জানতে প্রতিটি অপরাধের আদ্যপান্ত তদন্ত চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা। কাউকে মদত দেওয়া বা যেই হোক না কেন যদি এরকম কোনো কারণ নাম আসে তবে সেই ক্ষেত্রে তাকেও আমরা কোনো রকম ছাড় দেব না। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে বিগত আমলে ধ্বংসপ্রায় চিকিৎসা ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সারা দেশ থেকে 2000-এরও বেশি চিকিৎসক যোগ দেন। বিগত সরকারের আমলে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি প্রদান, স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত না করা, বিএমডিসিকে কার্যকর করা সহ 14 দফা দাবি জানান চিকিৎসক নেতারা। যে জাতি বিচক্ষণতা, দূরদর্শিতা, জ্ঞানে, প্রজ্ঞায় যত অগ্রসর দুনিয়ায় তারা ততই বেশি নেতৃত্ব দেবে। এটাই আল্লাহর নিয়ম। যে কোনো চ্যালেঞ্জ আসলে এটা ফেস করার, ওভারকাম করার সাহস থাকতে হবে। মুষড়ে পড়া যাবে না, ধাক্কা আসবে। জীবনে চলার পথে বহু পরিস্থিতি আমাকে ফেস করতে হবে। মনে রাখবেন এগুলা মানুষের জন্য এবং আল্লাহর সাহায্য পাইলে এগুলা ওভারকাম করা সম্ভব। প্রত্যাশা করি আপনাদের মাধ্যমে সত্যিকারের একটা পরিবর্তনের
একটা প্লাবন সৃষ্টি হোক। কুষ্টিয়ায় সরকারি জেনারেল হাসপাতালের পরিত্যক্ত ভবন থেকে রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে সরকারি সরঞ্জামাদি। ফাঁকা ভবনে প্রতিদিনই বসছে মাদকসেবীদের আড্ডা, চলছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড। সবকিছু নাকের ডগায় ঘটলেও অজানা কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। দেখে বোঝার উপায় নেই এটি সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টার। কুষ্টিয়া জেলার সরকারি 250 শয্যার জেনারেল হাসপাতালের 4টি ভবন এক যুগেরও বেশি সময় ধরে পরিত্যক্ত পড়ে আছে। ভবনটি এখন মাদকসেবীদের আড্ডা সহ অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে হাসপাতালের পুরনো ওই ভবনের দরজা, জানালা, বিদ্যুতের মিটার, তার ও পানির পাম্প সহ সরকারি নানা সরঞ্জামাদি। কর্তৃপক্ষ উদাসীন দাবি করে সচেতনরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। কিছু মাদকদ্রব্য, তারপর চোর, সন্ত্রাস, এদের জন্য আমাদের এই ফ্যামিলি কোয়ার্টারটা ত্যাগ করতে বাধ্য হয়েছে। পরিত্যক্ত ভবনে যেহেতু মাদক সেবীদের একটি আড্ডাখানা হয়ে গেছে, তো আমরা আশা করব যে দ্রুত এই ভবনগুলা ভেঙে পুনরায় নতুন ভবন যাতে নির্মাণ করা হয়। কর্তৃপক্ষই খেয়াল রাখেন, আর এই ঘর বাড়ি যেগুলো আছে কোয়ার্টার, এগুলো মেরামত করে আবার সুন্দর পরিবেশ আনতে হবে। সবকিছু প্রশাসনের সামনে ঘটলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি বলে তারাও নিশ্চুপ, জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিতরে যদি কোনো কোয়ার্টার থেকে থাকে, সেখানে যদি কোনো অবৈধ অথবা অনৈতিক কার্যকলাপ হয়ে থাকে, তার দায়ভার কিন্তু ওই প্রতিষ্ঠানেরই। ওই প্রতিষ্ঠান যদি কোনো কারণে তার দায়ভার থেকে ওই দায়িত্ব পালন করতে না পেরে আমাদের সহযোগিতা চাই, আমরা অবশ্যই সহযোগিতা করব। তবে পরিত্যক্ত ভবনটিতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে কর্তৃপক্ষ কিছুই জানে না এমন দাবি করলেও নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছেন হাসপাতালের এই কর্মকর্তা। এই বিষয়টা আমার জানা ছিল না, আমি এখন শুনলাম। আমি এই বিষয়ে প্রশাসনকে অবহিত করব এবং আরো নিরাপত্তা জোরদার করানোর জন্য আমি অনুরোধ জানাবো। পরিত্যক্ত হাসপাতাল ভবনটি ভেঙে নতুন ভবন তৈরির দাবি জানিয়েছেন স্থানীয়রা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার ফিরে দেখা 2024। চলতি বছর পরিবেশগত নানা চ্যালেঞ্জ দেখেছে দেশের মানুষ। 29 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার মুখোমুখি হয় দেশ। রাজধানী ঢাকা সহ অন্তত 45টি বেশি জেলার মানুষের উপর দিয়ে প্রায় 1 মাস ধরে তাপ প্রবাহ অব্যাহত ছিল। ঘূর্ণিঝড় রিমাল ও দানা এবং প্রলয়ন করে বন্যার তাণ্ডবে বিপর্যস্ত হতে হয়েছে লাখো মানুষকে। বিদায়ী বছরে পরিবেশ বিপর্যয়ের সব খবর জানাচ্ছেন উষা ফেরদৌস। বিদায়ী বছরে আবহাওয়ার বেখেয়ালি প্রভাব পড়ে বাংলাদেশে। বিগত 29 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় দেশে। পশ্চিমের জেলা চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ওঠে 43 ডিগ্রি সেলসিয়াস। এতে বিপর্যস্ত হয় জীবন জীবিকা, পুড়ে যায় ফসলি মাঠ, ফেটে চৌচির হয় মাঠ ঘাট। দফায় দফায় হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া দপ্তর। এ ধকল কাটতে না কাটতেই উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার পর থেকে প্রায় 50 ঘন্টা পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে। সাধারণত সাগরে নিম্নচাপ তৈরির পর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আঘাত হানতে 2 থেকে 3 দিন সময় লাগে, কিন্তু শুরু থেকে এই প্রক্রিয়া অন্তত 5 দিন সময় নিয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রাণ যায় 16 জনের, বিধ্বস্ত হয় 2.25 লাখ ঘরবাড়ি। এরপর বর্ষাকাল শুরু হতে না হতেই সিলেট সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয় জনজীবন, পানিবন্দী হয় লাখো মানুষ। তুমুল বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় এই 2 জেলার বিস্তীর্ণ অঞ্চল পানিতে তলিয়ে যায়। আগস্টে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে দেখা দেয় স্মরণকালের ভয়াবহ বন্যা। সবচেয়ে ভয়াবহ অবস্থার সম্মুখীন হয় ফেনীর ফুলগাজী, ফরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার লাখো মানুষ। বন্যায় তলিয়ে যায় বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। ফেনী জেলার মানুষের কাছে এবারের বন্যা একদিকে যেমন আকস্মিক, অন্যদিকে অকল্পনীয়। শুধু ফেনী নয়, এর আশপাশের জেলাগুলোতে বন্যা আগ্রাসী রূপ ধারণ করে। বহু জায়গায় বন্যার পানি ঘরের চাল ছুঁয়েছে কিংবা উপচে গেছে।
সেপ্টেম্বর মাসে বাংলাদেশের ইতিহাসে কোনো জেলায় 24 ঘন্টায় চতুর্থ সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয় কক্সবাজারে। ভারী বর্ষণে কক্সবাজারের 9 উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। জেলা শহরের অনেক সড়কে হাঁটু পানি জমে যায়। মাস না পেরুতেই ফের আতঙ্ক ছড়ায় ঘূর্ণিঝড় দানা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি দিক বদলে ভারতের উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ায় বেঁচে যায় বাংলাদেশ। বিদায়ী বছরে বেশ কয়েকবার বায়ু দূষণের শীর্ষে উঠে আসে রাজধানী ঢাকা। আর শীর্ষে না থাকলেও বিশ্বের প্রথম 4টি দূষিত শহরের তালিকায় থাকছে রাজধানী ঢাকা। শুধু রাজধানী নয়, দূষণ ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চাঁদপুরে জাহাজে 7 মার্ডারের কথা স্বীকার করেছে গ্রেফতার আকাশ মণ্ডল। কুমিল্লা এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছে র্যাব। বেতন ভাতা ও ছুটি নিয়ে হতাশা থেকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে অচেতন করে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে আকাশ। হাইমচরে মেঘনা নদীতে জাহাজে 7 খুনের ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে একজনকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেফতার করা হয়েছে। জাহাজে হামলা শিকার 8 জনের সঙ্গে ছিলেন ইরফান। হত্যাকাণ্ডের পরেই তিনি লাপাত্তা হয়ে যান। তার খুব মূলত ছিল মাস্টারের ওপর, এবং মাস্টারকে বেসিক্যালি হত্যা করার পর সে বুঝতে পারে যে এই জাহাজে তারা আরো 8 জন রয়েছে। সে যদি এখান থেকে পলায়ন করে তাহলে বাকি 7 জনের মধ্যে যে কোনো একজন তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলে দিবে, এতে করে সে ধৃত হয়ে যাবে। এই উদ্দেশ্যে বাকি 7 জনকে সে ক্রমান্বয়ে হত্যা করে এবং সে মনে করে বাকি 7 জনও মারা গিয়েছে। এবার দেশের বাইরের খবর। পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানের নারী ও শিশু সহ 15 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় একটি পত্রিকা জানায়, মঙ্গলবার রাতে পাকতিকা প্রদেশের 7টি গ্রামে এই হামলা চালানো হয়। ওইসব গ্রামে সন্ত্রাসীরা আস্তানা গেড়ে আছে বলে দাবি করেছে পাকিস্তান। ঘটনার নিন্দা জানিয়ে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 11 ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার উপত্যকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও আশেপাশের এলাকায় এই হামলা চালানো হয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। বিপুল উৎসাহ উদ্দীপনায় বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে বড়দিন। বর্ণিল সাজে গির্জা বাসাবাড়ি, মানবতার বন্ধনে শান্তির বিশ্ব গড়ার ইচ্ছা। রাজধানীতে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাই। সন্ধ্যা নামতে সড়কে বাড়ছে ভীতি, কঠোর অবস্থানে যাবে আইন শৃঙ্খলা বাহিনী। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি। 90 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। এবং কুষ্টিয়ার সরকারি হাসপাতাল ক্যাম্পাসে মাদক সেবীদের আড্ডা, পরিত্যক্ত ভবন থেকে চুরি হচ্ছে চিকিৎসা সরঞ্জাম, সব জেনেও নির্বিকার কর্তৃপক্ষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।